আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, দেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয়লাভ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। আমি একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মানুষ। দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। এবং তারা কোনোদিন যুদ্ধে জয়লাভ করতে পারে না, রাজনৈতিক যুদ্ধে, কারণ তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় না। রাজনীতিটা রাজনীতি দিয়ে যেন হয়, রাজনীতিটা যেন নীতি দিয়ে হয়। রাজনীতিতে নেমে আমরা যেন কাদা ছুড়াছুড়ি না করি, আমরা যেন পরিবেশ কেউ নষ্ট না করি, আমরা যেন কেউ গায়ের জোর খাটানোর চেষ্টা না করি। ক্ষমতায় যাওয়ার আগে অনেক রাজনীতিবিদ বলে থাকেন আমি রাজনীতিকে ইবাদত মনে করি, আমি রাজনীতি করি মানব সেবার জন্য, সেবা আমার ধর্ম। হ্যাঁ, উনি মানব সেবা করেন ঠিকই, শুধু নিজের সেবাটা করেন। তিনিও তো একজন মানব, সেই অর্থে তিনি মানব সেবা করেন। কিন্তু মানব সেবা বলতে যা বোঝায় তা তো দেখি না। গত 15.5 বছর এদেশের মানুষ দারুণ কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত করেছে, আর আমাদের জন্য পরিবেশটা ছিল আরো একটু কষ্টের। জানেন সব কিছু, আমি এগুলো রিপিট করতে যাচ্ছি না। একটা স্বাধীন দেশে বসবাস করেছি, পরিবারের সদস্যদের মুখ দেখতে পারি নাই একটানা দেশে থাকা অবস্থায় 10.5 মাস। অবশ্য যখন জেলে যেতাম তখন মাসে একবার দেখার সুযোগ পেতাম, তারা আসতো আমাকে দেখতে। কিন্তু জেলের বাইরে যখন থাকতাম এটা হতো না। এখন বলবেন এটা তো আপনার উপর দিয়ে গেছে, তাতে দেশবাসীর কি? না, আমার উপর দিয়ে যায় না, এই কোটি কোটি মানুষের উপর দিয়ে একই অবস্থা গিয়েছে। আমি একা মজলুম ছিলাম না, বলতে গেলে গোটা দেশবাসী, গোটা সমাজই মজলুম ছিল। তারা আমাদের সবগুলো অধিকার একে একে কেড়ে নিয়েছিলেন। বাঁচার অধিকার, খাওয়ার অধিকার, কর্মসংস্থানের অধিকার, আমাদের ভোটের অধিকার, আমাদের মানব অধিকার, আমাদের নাগরিক অধিকার সবই তাদের জিম্মায় চলে গেছিল। তাদের অবস্থাটা ছিল তারা দেশের মালিক আর আমরা ভাড়াটিয়া। ভাড়াটিয়ারও ভাই একটা মর্যাদা থাকে, তাও মনে হয় আমাদেরকে ওভাবে চিন্তা করতো না দেশবাসীকে। এখন আমরা নিজেদেরকে শাসন করব, আমরা আর শোষিত হব না। আমরা সুশাসন পাবো, ন্যায় বিচার পাবো। আমাদের জীবনে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক নিরাপত্তা থাকবে। আমাদের সন্তানেরা জন্মের পরে চিকিৎসা সেবা পাবে, একটু বড় হলে তারা সুশিক্ষা পাবে, আর একটু বড় হলে তারা উপযুক্ত কাজ পাবে। সেই কাজ হাতে নিয়ে তারা দেশ গড়ায় অংশগ্রহণ করবে। এখানে এখন থেকে আমরা আর শোষিত এবং শাসক দুই শ্রেণী আমরা দেখব না। সেরকম একটা স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে বাংলাদেশের অভিযাত্রা শুরু হয়েছিল 1972 সালের 10 জানুয়ারি। শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে ফেরার পরপরই তিনি অকপটে বলতে গেলে বলতেই হয়, সে সময় তিনি ছিলেন জাতির অবিসংবাদিত নেতা। এদেশের 94% মানুষ তার দলের প্রতি আস্থা রেখেছিল 70-এর নির্বাচনে। আফসোস, এমন আকাশচুম্বী জনপ্রিয়তা আর মানুষের ভালোবাসা নিয়ে যিনি দেশের দায়িত্ব নিলেন, তিনি দেশটাকে সামলাতে পারলেন না। তিনি দেশ সামলাবেন কেমনে, তার দলকেই তো সামলাতে পারলেন না। এই জন্য সেই দলটির ব্যাপারে আক্ষেপ করে উনি অনেক কষ্টের কথা বলে গেছেন যে বিশ্বে বিভিন্ন দেশ যখন স্বাধীন হয় মানুষ তারা সম্পদের খনি পায়, আমি পেয়েছি ভিন্ন খনি। কিসের খনি আমি এটা বলতে গেলাম না। সম্মানিত ভাইরা, তিনি এও বলেছিলেন কারে নিয়ে আমি সোনার বাংলা গড়ব, ডানে বায়ে সামনে পিছনে যার দিকে তাকাই একই চেহারা দেখতে পাই। তিনি তার জীবনের মূল্য দিয়ে এর প্রায়শ্চিত্ত করেছেন। অবশ্যই এইভাবে একটি পরিবারের নিহত হওয়াকে সভ্য বিশ্বে কেউ সমর্থন করে না, কিন্তু নিয়তে যার যেরকম লেখা তাকে তো সেরকমই বরণ করতে হবে। এটাও তো ঠিক যে স্বাধীন বাংলাদেশে তাদের শাসনামলে 36,000 মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছিল, যার মধ্যে 10,000 ছিল মুক্তিযোদ্ধা।
যারা কিনা দেশ শাসন করেছিল বুক চিতিয়ে লড়াই করে, তাদেরকেই মরতে হলো রক্ষী বাহিনীর হাতে। রক্ষী বাহিনীর চাবকের নিষেধ থেকে অনেকে ফিরে আসেনি, কেউ সৌভাগ্যক্রমে ফিরে এসেছে। ফিরে আসা এক দুর্বল মানুষ আমিও। আল্লাহ তাআলা কি জন্য আমাকে সেদিন বাঁচিয়ে রেখেছেন আল্লাহই ভালো জানেন। অথচ আমি একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মানুষ, আমার কোনো অপরাধ ছিল না। আমার বিষয়টা দিয়ে আমি বিবেচনা করেছি এরকম বহু নিরপরাধ মানুষকে তারা নির্যাতন করেছে। অথচ ৭০-এর নির্বাচনের সময় আমরাই বলেছি মানুষকে, ভোট দেন নৌকায়, আপনি দরজা খুলে রাতে ঘুমাতে পারবেন। হ্যাঁ, ঠিকই মানুষ দরজা খুলে ঘুমাইছে, কিন্তু সেই দরজাটা নিজে খুলে নাই, চোর ডাকাত এসে খুলে দিয়েছে। এরপরে কি হলো বুঝলাম, তারা সব ভালো কাজ করতে পারলেন না। দফায় দফায় ক্ষমতার পালাবদল হলো, দেশের চেহারার একেবারে উন্নতি হয় নাই এটা আমি বলবো না, হয়েছে। তবে যুগের যে পরিমাণ চাহিদা ছিল আর যে পরিমাণ সম্ভাবনা ছিল তার তুলনায় কিছুই হয়নি। কপাল আমাদের এই জায়গায়। আমি বলেছিলাম আমাদের আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, সব জায়গায় বলি একটা সম্পদের অভাবের কারণে আমরা পারলাম না আমাদের দেশটাকে বাগানের মতো করে সাজাতে। সেই সম্পদ হচ্ছে চরিত্রের সম্পদ। ক্ষমতায় যাওয়ার আগে অনেক রাজনীতিবিদ বলে থাকেন আমি রাজনীতিকে ইবাদত মনে করি, আমি রাজনীতি করি মানব সেবার জন্য, সেবা আমার ধর্ম। হ্যাঁ, উনি মানব সেবা করেন ঠিকই, শুধু নিজের সেবাটা করেন। তিনি তো একজন মানব, সেই অর্থে তিনি মানব সেবা করেন। কিন্তু মানব সেবা বলতে যা বোঝায় তা তো দেখি না। গত 15.5 বছর এদেশের মানুষ দারুণ কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত করেছে, আর আমাদের জন্য পরিবেশটা ছিল আরো একটু কষ্টের। জানেন সব কিছু, আমি এগুলো রিপিট করতে যাচ্ছি না। তারা আমাদের সবগুলো অধিকার একে একে কেড়ে নিয়েছিলেন। বাঁচার অধিকার, খাওয়ার অধিকার, কর্মসংস্থানের অধিকার, আমাদের ভোটের অধিকার, আমাদের মানব অধিকার, আমাদের নাগরিক অধিকার সবই তাদের জিম্মায় চলে গেছিল। তাদের অবস্থাটা ছিল তারা দেশের মালিক আর আমরা ভাড়াটিয়া। ভাড়াটিয়ারও ভাই একটা মর্যাদা থাকে, তাও মনে হয় আমাদেরকে ওভাবে চিন্তা করতো না দেশবাসীকে। এবং কোথায় কোথায় তারা হুমকি দামকি দিতেন, কোথায় কোথায় মানুষ খুন করতেন, কোথায় কোথায় বিচারের নামে মানুষকে ফাঁসিতে ঝুলাতেন। এখানে যাদের বয়স 35-36-এর নিচে তারা একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এ গুড নাম্বার অফ পিপল। আপনারা জীবনে হাত নামান ভাই, কষ্ট করছেন। আপনারা জীবনে একটা ভোটও দিতে পারেন নাই। আপনারা কি তাদেরকে আপনাদের অধিকার কেড়ে নেওয়ার অধিকার দিয়েছিলেন? দেন নাই। সেই 3 নির্বাচনে আপনারা শুধু ভোট দিতে পারেন নাই না, আমরাও ভোট দিতে পারি নাই। আমি তো আমার ভোট দিতে পারি। আমি যখন ইলেকশন স্টার্ট হওয়ার 1.5 ঘন্টা পরে শুনলাম যে আমার কিছু এজেন্টকে গায়েব করা হয়েছে ধরে নিয়ে, 2-1 মহিলার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, হাত ভেঙে দেওয়া হয়েছে, তখন আমি বললাম যে রক্তের বিনিময়ে আমার আসনে বিজয় লাভ করার আমার প্রয়োজন নাই, আমি এই নির্বাচনে থাকবো না। তাই সারা দেশের খবর নিয়ে আমরা 12টা 15 মিনিটের সময় বলে দিলাম যে এই নির্বাচনে আমরা নাই, এটা আমরা প্রত্যাখ্যান করলাম। আমরা অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে চাই না। আমাদের বিভিন্ন দেশের বন্ধু বান্ধব বলতো তোমরা বলতেছো ওরা ফেয়ার ইলেকশন দিবে না, তোমরা না গিয়ে কিভাবে এটা প্রমাণ করবা যে ওরা ফেয়ার ইলেকশন? তোমরা যাও, তারপরে বোঝা যাবে ইলেকশন ফেয়ার না ফেয়ার। অবশ্যই ইলেকশন হয়ে যাওয়ার পরে আর কোনো বন্ধু বান্ধবের কথা বলে নাই যে তোমরা নির্বাচনে যাও। 24 সালের নির্বাচনের পরে তারা ঘোষণা দিয়েছিল 41 সাল পর্যন্ত বাংলাদেশের ইজারা তারা গ্রহণ করেছেন, যে আমরা 41 সাল পর্যন্ত এই দেশকে সাজাবো, অর্থাৎ আমরা ক্ষমতায় থাকবো। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ হচ্ছেন সমস্ত মুলকিয়াতের মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী তুমি বলে দাও তিনি সেই মহান আল্লাহ যিনি সমস্ত বাদশাহীর মালিক। তার মহান বাদশাহী থেকে দুনিয়ার শৃঙ্খলা বিধানের জন্য যেখানে যেখানে প্রয়োজনে একটু হালকা কর্তৃত্ব তিনি দান করেন। এই কর্তৃত্বে যারা ব্যর্থ প্রমাণিত হয়, জালেম প্রমাণিত হয়, দুঃখবাজ খেয়ানতকারী প্রমাণিত হয়, সন্ত্রাসী প্রমাণিত হয়, আমি তাদের কাছ থেকে আস্তে করে ক্ষমতা কেড়ে নিই। সব কিছু সাজানো হয়েছিল 41 সালের জন্য।
24 সাল যে 41 হয়ে যাবে তারা এটা বুঝতে পারেন নাই।